আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছো সবাই? ম্যাম ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি? সাফা বিনতে হোসেন, ক্লাস 7 এর। তুমি কিন্তু 9 এর ক্লাসে জয়েন করেছো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা পলিমার নিয়ে আলোচনা করব। এখন পলিমার আসলে কি? যেমন তোমরা মেলামাইনের প্লেট দেখেছো, তাই না? থালা বাসন, তারপরে যে বৈদ্যুতিক সুইচ বোর্ড, তারপর আমরা যে ঘরের ভিতরে কার্পেট বিছাই, পানির পাইপ গুলো, হ্যাঁ, তারপরে পলিথিনের ব্যাগ, পাটের ব্যাগ যা আমরা ব্যবহার করি, তারপর আমরা যে হ্যান্ড ব্যাগ ব্যবহার করি, চটের ব্যাগ, তারপরে সিল্কের শাড়ি, থ্রি পিস সেগুলো ব্যবহার করি, উলের কাপড়, সুতির কাপড়, এগুলো যাই ব্যবহার করি না কেন, এগুলো সবই হচ্ছে পলিমার। এখন এই পলিমার শব্দটা এসছে দুইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলিমার শব্দটা এসছে দুইটি গ্রিক শব্দ, পলি ও ম্যারোস থেকে। পলি অর্থাৎ হচ্ছে বহু বা অনেক, এবং ম্যারোস শব্দের অর্থ হচ্ছে অংশ। অনেকগুলো অংশ মিলে বা ছোট ছোট অংশ মিলে আমরা বলতে পারি পলিমার তৈরি হয়। তোমরা যে স্লাইডটাতে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ছোট ছোট ডিম্বাকৃতি কতগুলো জিনিস, এগুলো একত্রিত ভাবে দেখো চেইনের মতো করে একত্রিত ভাবে যুক্ত করা হয়েছে। এখন এই যে তৈরি হলো এটা হচ্ছে পলিমার, আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা ভাবে এগুলো হচ্ছে মনোমার। এখন অনেকগুলো মনোমার মিলে পলিমার হতে পারে। সেটা আমরা লোহার শিকলের কথা চিন্তা করি, যে লোহার যে বড় শিকল গুলো যেগুলিতে আমরা গেট তালা মারি, লোহার গেট গুলো, এইগুলো হচ্ছে পলিমার। তারপরে এই পলিমারটা আসলে তৈরি হয় কি, ইথিলিন নামের মনোমার থেকে পলিমারটা তৈরি হয়। আমরা যে পিভিসি পাইপ ব্যবহার করি সেগুলো হচ্ছে ভিনাইল ফ্লোরাইড নামের মনোমার থেকে। তো এখন একটা মনোমার থেকেও কিন্তু পলিমার তৈরি হবে এমন কোনো কথা নেই, অনেকগুলা মনোমার মিলে পলিমার তৈরি হতে পারে। যেমন বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বাকেলাইট নামক মনোমার থেকে কি, বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বাকেলাইট এগুলো হচ্ছে পলিমার। এগুলো কি দিয়ে তৈরি? ফেনল এবং ফর্মালডিহাইড নামের দুটো মনোমার। ফেনল এক ধরনের মনোমার, ফর্মালডিহাইড আরেক ধরনের মনোমার। এরকম দুটি মনোমার থেকে পলিমার তৈরি হয়। এখন দেখো আমরা একটু দেখি পরের স্লাইডটা, যে রসায়ন বিজ্ঞানের ভাষায় একই ধরনের অনেকগুলো ছোট ছোট অণু পরস্পর যুক্ত হয়ে পলিমার তৈরি করে, এবং যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাদেরকে বলে মনোমার। তাহলে আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন মনোমার থেকে তৈরি পলিমার। একইভাবে আমরা পিভিসি পাইপ ব্যবহার করি তাহলে ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি পলিমার। হ্যাঁ, তবে সবসময় একটি মনোমার থেকে পলিমার তৈরি হবে এমন কোনো কথা নেই। যেটা আমি বলছিলাম, একের অধিক মনোমার থেকেও তৈরি হতে পারে। যেমন বৈদ্যুতিক সুইচ বোর্ড বা বৈদ্যুতিক সুইচ বোর্ড হলো বাকেলাইট নামে একটি পলিমার, যা ফেনল এবং ফর্মালডিহাইড নামের দুটো মনোমার থেকে তৈরি হয়। এখন এই পলিমার কিভাবে তৈরি করা যায়? ঠিক আছে, পলিমার আমরা তৈরি করতে পারি কিভাবে? মনোমার থেকে আমরা পলিমার তৈরি করি একটা যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা পলিমারকরণ প্রক্রিয়া বলি। হ্যাঁ, যে অনেকগুলো মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করি। সেটা তৈরি করার জন্য প্রয়োজন আমাদের উচ্চ তাপ এবং চাপের। এখন আমরা দেখি যে এই যে দেখতে পাচ্ছি একটা মনোমার সাথে আরেকটা মনোমার যুক্ত হয়ে মনোমার 2, দেখো মনোমার হাতিন দিয়ে মনোমার লেখা আছে বা মনোমার 2, এখানে 2 লেখা আছে। এইরকম তিনটা মনোমার থেকে যদি আমরা উৎপন্ন করি পলিমার, তাহলে
একটি মনোমার প্লাস একটি মনোমার প্লাস একটি মনোমার। হ্যাঁ, অ্যারোচিনিতে কি হবে? মনোমার হাইফেন দিয়ে মনোমার মনোমার বা মনোমার 3 হবে এখানে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা পলিমার তৈরি করতে পারি। তো এই যে পলিমার তৈরি করার জন্য আমরা যেটা বলছিলাম যে উচ্চ চাপ এবং তাপমাত্রা প্রয়োজন। এখন পলিমারের জন্য কিন্তু n সংখ্যক মনোমার দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, n সংখ্যক মনোমার কি, সেটা সংখ্যা 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5 বা এর চেয়ে বেশিও হতে পারে। তো এইরকম n সংখ্যক মনোমার থেকে পলিমার তৈরি হতে পারে, যেমন মনোমার n হয়েছে। ইথিলিন গ্যাস এখানে n বলতে কি বুঝাইছে? অজানা সংখ্যা, যেটা আমি বললাম না এইমাত্র, যে 2, 3, 4, 5 এরকম আরো বেশি সংখ্যা হতে পারে। n এর মান অসংখ্য, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আরো বেশিও হতে পারে। এইরকম ইথিলিন গ্যাস কে আমরা যদি উচ্চ তাপ এবং চাপে সেটা অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করে আমরা সম্পন্ন করি, তাহলে এটা আমরা পলিথিন পাবো। অর্থাৎ ইথিলিন গ্যাসকে উচ্চ তাপে এবং চাপে, হ্যাঁ, আমরা পলিথিন তৈরি করতে পারি। এক্ষেত্রে অক্সিজেন প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক হচ্ছে তারা যারা কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়ায় কিংবা কমায়। এখন এই যে ইথিলিন গ্যাসকে আমরা বলছি যে উচ্চ চাপ এবং তাপ, হ্যাঁ, উচ্চ তাপমাত্রাটা কত? তাপমাত্রাটা কত? মেয়েরা নিজেরা কথা বলবে না, মেয়েরা যারা মিউট কর, কথা বলবে না। এখন উচ্চ মিস নোট প্রেজেন্ট করছেন, একটু পরে করব। এখন উচ্চ তাপ এবং চাপ কি? ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা পলিথিন পাবো। ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে আমরা পলিথিন পাবো। এবং এই বিক্রিয়াটা খুব দ্রুত সম্পন্ন করার জন্য আমরা অক্সিজেন গ্যাসকে প্রভাবক হিসেবে ব্যবহার করি। অর্থাৎ পলিমারকরণ প্রক্রিয়াটা, এই পদ্ধতিটাকে দ্রুততর করার জন্য আমরা অক্সিজেন গ্যাস প্রভাবক হিসেবে ব্যবহার করি। তবে উচ্চ চাপ দেয়া এটা সহজসাধ্য না হওয়ায় বর্তমানে আমরা কি করি, টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করি। টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করলে এটা খুব দ্রুতই বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন তৈরি করা যায়। এখন তোমরা বলতে পারো বায়ুমণ্ডলীয় চাপ একটু আগে আমি যেটা বলছি যে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু অনেক চাপ। হ্যাঁ, এখন এই 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া সহজসাধ্য নয় বলেই আমরা টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে, যেটা কিনা বিক্রিয়াটাকে দ্রুততর করে পলিথিন তৈরি করতে ভূমিকা পালন করবে। এটুকু ক্লিয়ার? মেয়েরা বুঝতে পেরেছো? জি মিস বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি আমরা তন্তু বা সুতা কি জিনিস। আমরা বলতে পারি যে বস্ত্র বয়ন বা বুননের জন্য যা ব্যবহার করা হয় তাই তন্তু বা সুতা। বা তন্তু আমরা বলতে পারি যে ক্ষুদ্র আঁশ দিয়ে তৈরি। আবার সব বস্ত্রই তৈরি হয় সুতা থেকে, আর সুতা তৈরি হয় কোথা থেকে? তন্তু থেকে। এখন সুতা দিয়ে কিন্তু আমরা আমাদের যে কাপড় চোপড় সেগুলো তৈরি করি। হ্যাঁ, শাড়ি সালোয়ার কামিজ যা কিছু এগুলো সুতা থেকে কাপড় তৈরি করে তারপরে তৈরি করা হয়। তাই তন্তু বলতে আমরা আঁশ জাতীয় পদার্থকে বুঝে থাকি, যেটা আমি বললাম যে বস্ত্র বয়ন এবং বুননের জন্য যা ব্যবহৃত হয়, অর্থাৎ যে আঁশ ব্যবহৃত হয় তাই হচ্ছে তন্তু। এখন এই তন্তু ছাড়া কিন্তু হ্যাঁ সুতা তৈরি করা যাবে না আর কাপড় তৈরি করা যাবে না। তাহলে কিন্তু আমরা কার্পেট
বলো, আমাদের পোশাক আশাক বলো, বিভিন্ন দ্রব্যাদি, হ্যাঁ, এইগুলো তৈরি করতে পারবো না। আচ্ছা, এখন এই তন্তুকে আমরা কিভাবে ভাগ করতে পারি, তন্তুর প্রকারভেদ কি, এবং তন্তুগুলো কোথা থেকে আমরা পেতে পারি সেটা একটু দেখি। তন্তু মূলত দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু। এখন প্রাকৃতিক তন্তুগুলো কি, যে সকল তন্তুগুলো আমরা প্রকৃতি থেকে পাই, অর্থাৎ প্রাকৃতিক জিনিস থেকে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে প্রাকৃতিক তন্তু। আর কৃত্রিম তন্তুগুলো হচ্ছে এগুলো গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এগুলোকে তৈরি করা হয়। এখন এই প্রাকৃতিক তন্তু আবার তিন ধরনের, একটা হচ্ছে উদ্ভিজ তন্তু, প্রাণীজ তন্তু, আর হচ্ছে খনিজ তন্তু। উদ্ভিজ তন্তু কারা? উদ্ভিদ থেকে, অর্থাৎ গাছ থেকে, যে আমরা তুলা গাছের নাম শুনেছো, তুলা, শিমুল তুলা, কার্পাস তুলা, এগুলো নাম শুনেছো তোমরা? জি মিস। আচ্ছা, এই শিমুল তুলার গাছ আছে, কার্পাস তুলার কিন্তু গাছ আছে। এই তুলা গাছ থেকে আমরা যেই তুলা পাই সেগুলোকে আমরা উদ্ভিজ তন্তু বলি। তারপরে প্রাণীজ তন্তু, রেশম পোকা, রেশম পোকার নাম শুনেছো? রেশম পোকার নাম শুনেছো তোমরা? জি মিস শুনেছি, হ্যাঁ, আমি বইতে দেখেছি। হ্যাঁ, আমি একটু পরে স্ক্রিনে দেখাবো। এই রেশম পোকা থেকে আমরা রেশমি সুতা পাই। এগুলো এগুলো প্রাণী থেকে, পোকা যেহেতু প্রাণী, এগুলো প্রাণীজ তন্তু। খনিজ তন্তু, মাটির নিচে খনিতে কিছু তন্তু থাকে, তন্তু তৈরি হয়, সেগুলোকে আমরা বলি খনিজ তন্তু। খনি থেকে আমরা এগুলোকে সংগ্রহ করে থাকি। এখন যেমন অ্যাসবেস্টস, হ্যাঁ, এগুলো হচ্ছে খনিজ তন্তু। আচ্ছা, কৃত্রিম তন্তু আবার দুই ধরনের, একটা হচ্ছে সেলুলোজিক তন্তু, একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক তন্তুগুলো কি? সেলুলোজ হচ্ছে এক ধরনের আঁশ জাতীয় পদার্থ। তোমরা জানো উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। এখন এই আঁশযুক্ত পদার্থ হচ্ছে সেলুলোজিক তন্তু, যেমন রেয়ন, রেয়নের সুতা আমরা বিভিন্ন যে জাল টাল এগুলো তৈরি করতে ব্যবহার করি। নন সেলুলোজিক তন্তু সেগুলো যেমন নাইলন, এই যে নাইলনের রশি আমরা ব্যবহার করি, বা মাছ ধরার জালেও আমরা এই নাইলন ব্যবহার করে থাকি। এখন এই নন সেলুলোজিক তন্তুগুলা সেলুলোজ থেকে তৈরি না করে অন্য কোনো পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, এজন্য এগুলোকে আমরা বলি নন সেলুলোজিক তন্তু। আচ্ছা, তারপরে আমরা আসি যে আমাদের যে তন্তুগুলো, আমরা স্ক্রিনে একটু পরের ইয়েটা দেখি। দেখো, তোমাদেরকে যে বলেছিলাম উদ্ভিজ তন্তুর কথা, হ্যাঁ, তুলা গাছ দেখেছো? এই যে তুলার বীজ, এই বীজটা, এটা যখন এটা আসলে এক ধরনের ফুল, এই ফুলটা যখন ফুটে, হ্যাঁ, তখন এগুলো এরকম ছড়িয়ে যায়। এই যে এটার চারপাশের আবরণ, এগুলা বৃতি, এই বৃতিটা যখন বৃতি থেকে যখন কলি থেকে এটা ফুটে, দেখো এখানে কিন্তু কিছুটা ফুটন্ত অবস্থা দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে, এইগুলো। মিস, হ্যাঁ বলো। মিস আমাদের কি এই পরীক্ষায় ষষ্ঠ অধ্যায়ও থাকবে? কেন, ষষ্ঠ অধ্যায় তো তোমাদেরকে আগেই বলেছি, ষষ্ঠ অধ্যায় আছে 1, 3, 6, 7, 9। মিস, মিস 1, 3, 6, 7, 9? হ্যাঁ, ও, ষষ্ঠ অধ্যায় কিন্তু আছে তোমাদের। আচ্ছা, এখন এইগুলো কি, তুলা থেকে আমরা সুতি সুতা পেয়ে থাকি। সুতির যে সুতা আমরা যে কাপড় সেলাই করি, সেগুলো কিন্তু আমরা এই তুলা থেকে তৈরি হয়ে থাকে আমাদের। এখন আর সুতির কাপড় কিন্তু গরমের দিনে পরাটা আরামদায়ক, তাই না? এটার ভিতরে সহজে বাতাস প্রবেশ করতে পারে। এখন আমরা তুলা নিয়ে একটু আলোচনা করি। এই যে তুলা, এগুলোর থেকে আমরা যে সুতি সুতা পাই, এগুলো কেন তাপ পরিবহন করতে পারে, সহজে তাপ পরিবহন এবং পরিচালন ক্ষমতা বেশি এগুলোর, যার কারণে গরমের দিনে আমাদের দেহের ভিতরের যে তাপটা সেটাও এই ধরনের কাপড় থেকে বের হয়ে যায়। আবার
বাইরের ঠান্ডা বাতাসটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে পারে। এই জন্য কিন্তু সুতির পোশাক পরা আরামদায়ক। এবং অণুবীক্ষণ যন্ত্রের নিচে এই সুতি তন্তুগুলো অনেকটা নলের মতো দেখায়, যেটাকে তোমরা তোমাদের বইটা খুলে একটু হাতের কাছে যদি বই থাকে বইটা খুলে দেখতে পারো যে সুতি তন্তুর একটু গঠন অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেয়া আছে, যে এটার ভিতরে লুমেন নামক এক ধরনের গহ্বর ফাঁকা জায়গা আছে। আর এক একটা সুতি তন্তু এগুলো ফিতার মতো একটা মোচড়ানো ফিতার রূপ ধারণ করে, ফিতার মতো সুতির আসে 100 থেকে প্রায় 250টা পর্যন্ত পাক বা মোচড় থাকে। তোমরা সুতার রিলে যে সুতাগুলো থাকে সেগুলো একটু ঘুরাইলে দেখবে, মোচড়াইলে দেখবে যে এগুলার মধ্যে অনেকগুলো আঁশের মতো দেখা যায়। এগুলো আসলে অনেকগুলো মোচড়, তন্তুর অনেকগুলা মোচড় থাকে, এইগুলো একত্রিত করে সুতাটা তৈরি করা হয়। এখন এই যে সুতির তন্তু বা সুতির সুতা, এগুলা অনেক বেশি আরামদায়ক এবং এগুলো আসলে অতটা ব্রাইট না। অনেক বেশি সুতির কাপড় কিন্তু অতটা উজ্জ্বল না। রেশম যেমন উজ্জ্বল, হ্যাঁ, অর্থাৎ সিল্কের পোশাক যেমন উজ্জ্বল ব্রাইট বেশি, অনেকটা দামি মানে সুতির কাপড়গুলো কিন্তু তেমন উজ্জ্বল না। হ্যাঁ, তবে কখনো কখনো আমরা ময়শ্চারাইজেশন করে এগুলোকে উজ্জ্বল এবং চকচকে করে তুলতে পারি। এবং এগুলাতে যদি রং করে, যেমন বিশেষ করে আমরা বলি ভ্যাট রং, ভ্যাট রঙের নাম শুনেছো? এগুলো কিন্তু লাল বা সবুজ কালো এগুলো কিন্তু অনেক বেশি পাকা হয় এবং এই রংগুলা এগুলা তাপ এবং ধোয়ার ফলে তেমন ক্ষতি করে না। তারপরে মনে করো যেটা আমরা বলি অজৈব অ্যাসিড, হ্যাঁ, সংস্পর্শে সুতি তন্তু নষ্ট হয়ে যায়, যেমন আমরা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি অজৈব অ্যাসিড। এগুলো সংস্পর্শে এগুলো সুতিতন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু মনে করো লেবুর রস বলো, কমলা লেবুর রস বলো, এগুলো কি জৈব অ্যাসিড, এগুলোর সংস্পর্শে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। তারপর এগুলো তেমন একটা মানে খুব বেশি যত্ন করে মানে ব্যবহার করার প্রয়োজন হয়, অনেক বেশি যত্নের প্রয়োজন হয় না এগুলা। কারণ অন্যান্য বস্ত্র যেমন বাইরে রেশম বা সিল্কের পোশাকগুলো কিন্তু অনেক বেশি যত্ন করে ব্যবহার করতে হয়, যে কোনো সময় পোকায় কেটে ফেলতে পারি, করতে পারে, সেই জন্য। তবে এটার একটা মানে ত্রুটি বা সীমাবদ্ধতা আমরা বলতে পারি, এটা সংকুচিত হয়ে যায়। অর্থাৎ এই কাপড়টা ধুইলে কি হয়, আমরা বলি যে কাপড়টা খেপে গেছে, বলি না যে সুতির অনেকগুলা থ্রি পিস আমরা তৈরি করার পর এটা ধুয়ে নিলে দেখা যাবে যে ড্রেসটা অনেক টাইট হয়ে যায় আমাদের গায়ে ব্যবহারের ফলে। তো এইগুলো এটা হচ্ছে এটা তার সংকোচন ক্ষমতা বা সংকুচিত হয়ে যায়, এটা তার সীমাবদ্ধতা। আচ্ছা, তারপরে এই সুতি তন্তু কিন্তু আমরা আবার পাট থেকেও তৈরি করতে পারি। হ্যাঁ, মানে সুতির তন্তুগুলা পাটজাত তন্তু আমরা ব্যবহার করতে পারি। একটু পাট গাছটা আমরা একটু দেখি, যে এই পাট গাছ থেকে যে আঁশ ব্যবহার করা হয়, এখানে দেখো পাটের গাছ। মিস, হ্যাঁ বলো। আমাদের যদি এবার পরীক্ষা হয় তাহলে কি অপশন দিবে না 50 মার্কের নৈর্ব্যক্তিকের সাথে? হ্যাঁ, অপশন দিবে তো, অপশন থাকবে, কিন্তু তারপরে তোমার তো খুব দ্রুত জিনিসটা পরীক্ষা হবে না, অনলাইনে তোমাকে ইয়াটা দেখতে হবে, তারপরে এটা পরীক্ষা দিতে হবে, তোমাকে তো পড়াটা ভালো করে করতে হবে। আচ্ছা, আমরা এইটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পাট ক্ষেত। হ্যাঁ, এই পাট ক্ষেত অনলাইনে পরীক্ষা হবে নাকি স্কুলে? এখন তোমাদের সেই রকম পরিস্থিতি কি রকম দাঁড়ায় সেটার উপর ভিত্তি করে। হ্যাঁ, যদি পরিস্থিতি ভালো না হয়, স্কুল না খুলে, তাহলে তোমাদের অনলাইনে পরীক্ষা হবে। আর যদি খুলে দেয় তাহলে তোমাদের স্কুলে সিট ফেলা হবে, স্কুলে সিট পেলে তারপর পরীক্ষা নেওয়া হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আবার পড়া চলে আসি। এখন এই যে পাট, হ্যাঁ, পাট গাছ থেকে এই আঁশ সংগ্রহ করা হয়। দেখবে যে তোমরা পাটের গাছ কেটে পানিতে ভিজিয়ে রাখা হয় গ্রামাঞ্চলে, সেখান থেকে পাটের আঁশ ছড়িয়ে এরকম পাটের রশি তৈরি করা হয়। হ্যাঁ, তারপর সেগুলা দিয়ে পাটজাত বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা হয়। এখানে দেখো পাটের গাইড বাঁধা হচ্ছে একসঙ্গে অনেক। হ্যাঁ, এইভাবে করে এগুলা থেকে পরে তন্তু তৈরি করে এখন কিন্তু পাটের শাড়িও কিন্তু তৈরি হচ্ছে পাটজাত। আর দেখি এখানে পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের মানে কুটির শিল্পের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই পাট থেকে তৈরি হচ্ছে। তারপর এখানে আমরা কুশন কভার দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত পাটজাত দ্রব্য। আচ্ছা,
তারপরে আমরা যেটা আসছি এটা দেখো, এই যে তোমাদেরকে বলছিলাম না যে রেশম পোকা বা গুটি পোকা, এখানে একটা রেশম পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটার মথ, এটাকে বলা হয় কোকুন। হ্যাঁ, আর এটা হচ্ছে তার সেই রেশম পোকা এখন রূপান্তরিত হয়, এইটা এই যে ডানা বা পালক হয়েছে এরপরে এই কোকুন কেটে এটা বের হয়ে এসছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে রেশম, মিস গুই পোকা কি না উই পোকা সেটা তো আলাদা, ওইগুলো আলাদা, ঠিক আছে। এই রেশম পোকা আলাদা, এটা একটা মানে আর্থ্রোপোডা পর্বের পোকা। এই পোকাটা তুত গাছের উপর এটাকে মানে চাষ করা হয়। হ্যাঁ, তুত পাতা খায়, তার প্রধান খাদ্য হচ্ছে তুত গাছের পাতা। তো তুত গাছ কি করে, যে আমরা যেমন শিম গাছ লতানো না, শিম গাছটা আমরা মাচা করে দিই না গ্রামাঞ্চলে শিমের জন্য, জি মিস। এইরকম তুত গাছটাকে এরকম মাচা করে দেওয়া হয়। তখন এই তুতের গাছের এর উপরে এই পোকাগুলো প্রায় 300 থেকে 400টা ডিম পারে, বুঝছো। এই 300 থেকে 400 ডিম পারে এবং ডিম ফুটে তখন বের হয়ে আসে। হ্যাঁ, এই মথ বের হয়ে আসে। এখন এই রেশম পোকা থেকে আমরা রেশমি সুতা পেয়ে থাকি। এখন এই যে রেশম, একসময় এগুলা কি করা হতো, এগুলা এই যে সিল্কের পোশাক গুলা, এগুলো তো আসলে বিলাসবহুল পোশাক, এগুলো খুব যত্ন করে পরতে হয়। হ্যাঁ, এবং এটা দেখতে আসলে অনেক বেশি ব্রাইট, হ্যাঁ অনেক বেশি উজ্জ্বল। আমরা রেশমি সুতাটা একটু দেখি স্ক্রিনে, দেখো এটা হচ্ছে সিল্কের সুতা, দেখতেই কেমন উজ্জ্বল লাগছে তাই না, অনেক বেশি ব্রাইট এটা। আর এই যে রেশম কাপড়গুলা, হ্যাঁ সিল্কের কাপড়গুলো, এগুলো কিন্তু দেখে বেশ চকচকে মনে হচ্ছে তাই না। সুতির কাপড়গুলো কিন্তু এরকম ব্রাইট থাকতো না বা উজ্জ্বলতা তার তেমন হয় না। এই রেশম পোকা, রেশম কাপড়গুলার প্রধান গুণ হচ্ছে এগুলোর সৌন্দর্য। আগের দিনে কিন্তু রাজা রানীর এই পোশাক ব্যবহার করতো, রেশমি কাপড়ের পোশাক, কিন্তু এখন সাধারণ মানুষও হয়তো তুলে রাখার জন্য বা বাইরে যাবার জন্য এই রেশম বা সিল্কের পোশাকগুলো ব্যবহার করে। এখন রেশম আসলে ফাইব্রিয়ন নামক আসলে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। রেশমটা হচ্ছে ফাইব্রিয়ন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, এবং এটা কিন্তু আসলে অনেক শক্ত। প্রাকৃতিক যে তন্তু আমরা তুলা থেকে তৈরি বা পাট থেকে তৈরি, এগুলোর চেয়ে রেশম বা সিল্ক সবচেয়ে শক্ত এবং দীর্ঘ হয় আমরা বলতে পারি। এবং এই রেশম সুতা তার গুণাগুণ, এই যে তার উজ্জ্বলতা, হ্যাঁ তার মানে দৈর্ঘ্য, তারপরে এটার যে শক্ত, এই সমস্ত গুণাগুণগুলোর জন্য হ্যাঁ এটাকে আমরা তন্তুর রানী বলে থাকি। হ্যাঁ, বিভিন্ন আরো অনেক গুণ আছে এটা। তারপরে এটা আবার অল্প জায়গায় বেশি কাপড় আমরা রাখতে পারি। তবে ইঁদুর মারেন, তালা পোকা মারেন, ঝাড় পোকা মারেন, পিঁপড়াগুলো মারেন, জাদুর কারি মিউট করো, মরে গসা মিউট করো, কাল ভাষায় এই ইঁদুর মারা ছাগল মারা শিখেছে। কাই তোয়া খায়, চি তোয়া মরে, লাফায়া খায়, দপায়া মরে, এদর গুলা মরে। কার ভাষা এখানে হচ্ছে এরকম, মিউট করো। ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে যাবি। কি ব্যাপার, মিউট করতে পারছো না? আচ্ছা, এখন তাহলে এই রেশমি সুতাগুলো অনেক বেশি উজ্জ্বলতার কারণে আমরা দামি পোশাক হিসেবে ব্যবহার করতাম, তাই না? কিন্তু সূর্যের আলোতে রাখলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে এগুলো ব্রাইটনেস কমে যায়, এগুলো ফেড হয়ে যায় আমরা বলি। হ্যাঁ, এবং এটা হালকা কিন্তু অনেক বেশি গরম, এবং অল্প জায়গায় আমরা বেশি কাপড় রাখতে পারি, রেশমি কাপড়গুলো। আচ্ছা, তারপর আমরা পশমি কাপড়ের কথা বলতে পারি। পশম যে কাপড়গুলা, সেগুলো আমরা কি প্রাণীর ভেড়ার লোম থেকে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, ভেড়া বা মেষের লোম থেকে আমরা তৈরি করি। অনেক সময় আমরা কি করি, জীবিত ভেড়ার থেকে আমরা লোম সংগ্রহ করি, অনেক সময় মৃত ভেড়ার থেকে আমরা লোম সংগ্রহ করি।
এই লোম সংগ্রহ করে সেগুলোকে প্রসেসিং এর মাধ্যমে আমরা পশমি পোশাক তৈরি করি বা পশমি সুতা তৈরি করি। এবং পশমি সুতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো তাপ পরিবাহী, যার কারণে এটা আমাদের দেহের ভিতরের যে তাপটা সেই তাপটাকে আটকে রাখে, বের হতে দেয় না। এজন্য শীতকালে আমরা কি করি, পশমি অর্থাৎ উলের পোশাকগুলো আমরা ব্যবহার করি। এবং এইটা নমনীয়তা গুণ আছে, স্থিতিস্থাপকতা। দেখো উলের সোয়েটার বা উলের কাপড়গুলো টানলে কি হয়, বাড়ে, তাই না? এগুলো আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে। এবং এগুলোর আমরা বলতে পারি যে কুঞ্চন প্রতিরোধ ক্ষমতা। উলের পোশাক তুমি একটু এমনিতে ভাঁজ করে যেভাবে সেভাবে রেখে দিলে কি হবে, এগুলা কিন্তু কুচকে যায় না। কিন্তু সুতির কাপড় তুমি একটু খুলে একসঙ্গে রেখে দিলে হবে, ছেড়ে দিলে কোথাও কেটে রাখলে এটা কুচকে যাবে। বা সিল্কের কাপড়গুলো একটু কিন্তু ভাঁজ হয়ে যায়, কুচকে যায়, তাই না? তোমাকে খুব টান টান করে রাখতে হবে, এগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু উলের পোশাকগুলা কিন্তু সেরকম কুচকে যায় না, তার অর্থাৎ এটা হচ্ছে কুঞ্চন প্রতিরোধ ক্ষমতা আছে। তারপরে উলের পোশাকগুলার কিন্তু রং তেমন নষ্ট হয় না। হ্যাঁ, সূর্যালোকে বেতে তেমন রং নষ্ট হয় না, তার মানে এটা রং ধারণ ক্ষমতা অনেক বেশি। তারপরে উলের পোশাকগুলো কি ভিতরে ভিতরে ফাঁকা থাকে, বাতাস ঢুকতে পারে। বাতাস তাপ অপরিবাহী, তাই এগুলো কি হচ্ছে, তাপ কুপরিবাহী আমরা বলতে পারি। উলের কাপড় তাপ কুপরিবাহী। এখন সেই জন্য পশমি কাপড় পরলে শীতের দিনে আমাদের শরীর থেকে তাপ বের হয়ে যেতে পারে না, এবং গায়ে দিলে আমরা কি করি, আমাদের দেহের যে তাপটা সে ধরে রাখে, যার কারণে আমরা গরম অনুভব করি। এবং বাইরে যে শীতকালে যে বাইরে যে ঠান্ডাটা থাকে, সেই ঠান্ডাটাও কিন্তু উলের পোশাক ভেদ করে আমাদের দেহের ভিতরে প্রবেশ করতে পারে না। এবং এইগুলা মানে লঘু অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড এবং ক্ষারের কাপড়গুলো তেমন কোনো ক্ষতি করে না। কিন্তু দেখো উলের কাপড় চোপড় পোকায় কেটে ফেলে। তুমি রেখে দাও, কোথাও ফেলে রাখলে দেখা যাবে কিছুদিন পরে, যত্ন করে না রাখলে কিছুদিন পরে দেখবে যে এটা মাঝখান দিয়ে কেটে ফেলেছে, ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, একটু টান লেগে হয়তো উলটা খুলে আসছে। উল পোকা কি সাদা সাদা হয়? হ্যাঁ, বিভিন্ন রকমের সাদা সাদা হয় পোকাটা, একেবারে সাদা যে হবে তা কিন্তু। হ্যাঁ, অন্য বাদামি রঙেরও হতে পারে, একটু সবুজ হতে পারে। তাছাড়া ছত্রাকও কিন্তু এগুলাকে নষ্ট করে দিতে পারে। এই যে আর যেটা বলছিলাম যে মেষ বা ভেড়ার লোম থেকে উৎপন্ন হয়, জীবিত ভেড়া থেকে যদি আমরা উল কালেকশন করি বা লোম কালেকশন করি, তাকে আমরা বলবো ফ্লিস উল। ফ্লিস উল, FLEEC, ফ্লিস উল। আর মৃত বা জবাই করা হয়েছে, হ্যাঁ, জবাই করা মেষ থেকে যে পশম যদি তৈরি করা হয়, মানে কালেক্ট করি আমরা, তাহলে তাকে আমরা পুল উল বলতে পারি। আর আমাদের চুলে, হ্যাঁ, আমাদের চুলে এবং নখে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন, এটার নাম হচ্ছে ক্যারাটিন, সেটা দিয়ে পশম তন্তু গঠিত। পশমের মধ্যে আলপোকা, মোহেরা, কাশ্মীর, ভিকোনা এগুলো উল্লেখযোগ্য। হ্যাঁ, আচ্ছা, এখন এই ধরনের আমার চুলের প্রোটিন এবং নখের প্রোটিন ক্যারাটিন দিয়ে আমরা বিভিন্ন যে কাপড়গুলা তৈরি করি, সেগুলা কি বলছি, যে আলপোকা, মোহেরা, কাশ্মীর, ভিকুনা, এগুলোর নাম আমরা প্রধানত আমরা বলতে পারি। এই যে তন্তুগুলা, তন্তুর এক এক তন্তুর এক এক ধরনের বৈশিষ্ট্য আছে, এবং তন্তুর বৈশিষ্ট্য এবং গুণাগুণ অনুযায়ী তন্তুগুলাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুতি তন্তু, মিস কেটে গেলে কি আমরা আবার জয়েন করব? না, আমাদের সময়ের আগে যদি কেটে যায় তাহলে জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সমস্ত তন্তু ছাড়াও আমরা কিন্তু আমাদের তো রোল ডাকা হয়নি এখনো। আচ্ছা, রোল কলটা তাহলে আমি করে নেই আগে। এক আছো? রোল মিস 3 আছে, এক নাই। মিস 4 আছে। আচ্ছা, আমি মিস 5 আছে। 2, মিস 2 আছে। 3, 4, 4 আছে। 5 মিস আছে। 5 মিস 3 আছে। হ্যাঁ, 1 2 3 4 5 দিয়েছি আমি। 6, সিনথিয়া, সিনথিয়া আছো?
কি ব্যাপার, শিখলে নাই? না মিস। 7 8 9 8 আছো? মিস 9 9 হ্যাঁ 10 9 দিছেন। দিয়েছি, 10 মিস 11 আমি কমার্সে 2। 2 দিয়েছি। আচ্ছা মিস রোল 8ও আছে। হ্যাঁ 8 দিয়েছি আমি, শুধুমাত্র 6-7 অ্যাবসেন্ট। আচ্ছা 11 12 13 12 আজকে আসে নাই, মিস 12 আছে। তো প্রেজেন্ট দাও না কেন? 13 14 15 16 17 18 18 অদ্রি আসে নাই আজকে, জি মিস এসেছে। তাহলে প্রেজেন্ট দিচ্ছে না কেন? মিস দিয়েছি। 19 রুল 19 পৃথি 20 20 শোভা আছে 21 মিস প্রেজেন্ট মিস। 22 23 নাদিয়া প্রেজেন্ট মিস। প্রেজেন্ট 24 মিস। 25 26 27 28 29 29 আছে জুহি, 30 30 মারিয়া। আচ্ছা 30 অ্যাবসেন্ট। আচ্ছা আমাদের আর মাত্র 5 মিনিট আছে। মিস 4 দিয়েছেন। দিয়েছি। আচ্ছা আমরা এতক্ষণ যেই জিনিসগুলো আলোচনা করলাম সেখান থেকে তোমাদের আসতে পারে কি, এখন যদিও আমাদের নৈর্ব্যক্তিক পরীক্ষা তাই না, বহু নির্বাচনী পরীক্ষা, আমরা অবশ্য চেষ্টা করব শুধুমাত্র স্কুল যদি খুলে যায় তাহলে বহু নির্বাচনী পরীক্ষায় নেওয়ার জন্য। তারপরে তোমাদের তো এটা করতে হবে, 9 থেকে তোমরা 10-এ উঠে যাচ্ছ, তোমাদের কিন্তু সময় খুব একটা নেই আর। হ্যাঁ এই যে সময় নেই তখন কিন্তু তোমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে। এই অধ্যায় থেকে তোমাদেরকে কি করতে হবে, যে পলিমার কি মনোমার কি, হ্যাঁ পলিমার কি মনোমার কি, তারপরে হচ্ছে পলিমারকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, পলিমারকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে আসতে পারে তখন তোমরা পলিমারকরণ প্রক্রিয়া যেটা আমি চিত্রে দেখালাম, যে পলিমার ইথিলিন নামক ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পলিথিন পেতে পারি। এই পদ্ধতিটা ব্যাখ্যা করতে হবে। তারপর আসতে পারে তন্তু বা আঁশ কি, হ্যাঁ তুলা আর বৈশিষ্ট্য বা সুতিতন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর শীতকালে কোন ধরনের পোশাক আরামদায়ক, মনে করো সুতি সুতার চিত্র দিল, তারপরে তোমার পশমি সুতার চিত্র দিল, ঠিক আছে, বা তুলা গাছের চিত্র দিল, বা ভেড়ার একটা চিত্র দিল, দিয়ে বলল কোন ধরনের জীব থেকে বা চিত্র এক্স এবং ওয়াই থেকে প্রাপ্ত তন্তুর মধ্যে কোনটি গ্রীষ্মকালে আরামদায়ক ব্যাখ্যা করো। বুঝতে পেরেছো কথাটা? যে তুলা গাছের চিত্র দিল, ভেড়ার চিত্র দিল, তুলাটাকে এক্স এবং ভেড়ার এটাকে ওয়াই দিল, তখন বললো এক্স এবং ওয়াই কোনটি থেকে প্রাপ্ত তন্তু, হ্যাঁ থেকে সৃষ্ট কাপড়ে ব্যবহারে বেশি আরামদায়ক, গ্রীষ্মকালে বা গরম দিনে কোনটি ব্যবহার আরামদায়ক, বা শীতকালে কোনটির তৈরি পোশাক আরামদায়ক কেন ব্যাখ্যা করো। ক্লিয়ার? মেয়েরা বুঝতে পেরেছো? আচ্ছা তখন তোমাকে বলতে হবে যে উদ্দীপকে এক্স বা ওয়াই আগে বলতে হবে যে কোনটা, এটা থেকে তন্তু হচ্ছে এই তন্তু, এবং এই তন্তুর বৈশিষ্ট্য হচ্ছে, মানে বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে, লেখার পরে বলবে যে বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখা যায় যে শীতকালে এই পোশাকটা আরামদায়ক আর গ্রীষ্মকালে এই পোশাকটা আরামদায়ক। হ্যাঁ এভাবে করে ব্যাখ্যা করবে। তারপরে তোমাদের আসতে পারে
অবশ্য তোমাদের আমি এখনো সেই অংশটুকুতে যাই নাই, রেশম তন্তু তৈরির প্রক্রিয়া, তখন এগুলা থেকে আসবে। আর পরবর্তী সময়ে আমরা যে আরো যে তন্তুগুলা সেগুলা নাইলন তন্তু, তারপরে রেয়ন তন্তু, এগুলো নিয়ে আলোচনা করব বাকি অংশগুলো। আর তোমাদের কিন্তু সিলেবাসে যা ছিল, যে যে অধ্যায়গুলো ছিল, হ্যাঁ, সিলেবাসের অধ্যায়গুলোর মধ্যে আমরা কিন্তু মানে তোমাদের 5টা অধ্যায় দিয়েছি, 5টার মধ্যে কিন্তু 3টে অধ্যায় আমরা পড়িয়ে ফেলেছি। 3টে অধ্যায় পড়ানো শেষ। আর প্রথম অধ্যায়টা তো আমরা স্কুলেই পড়িয়ে ফেলেছি। প্রথম অধ্যায়টা স্কুলে কিন্তু পড়ানো হয়েছিল অনেক দিন ধরে। মিস 2 কিন্তু ছিল না, তাও পড়ানো হয়েছে। হ্যাঁ, 2 ছিল না, তখন তো ছিল আমাদের, তখনকার যে সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল তখন কিন্তু ছিল। এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়ানো হয়েছে আগে, এখন ভালো করে পড়বে। আমরা 6ষ্ঠ অধ্যায় পড়ানো শেষ করে আবার প্রথম অধ্যায়ে চলে যাই। প্রথম অধ্যায়টা যদি স্কুলে পড়ানো হয়েছে, আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এর মধ্যে তোমরা কিন্তু এগুলো যে নৈর্বিত্তিক গুলো সেগুলো ভালো করে দাগাবে এবং পড়ে ফেলবে। আমি ক্লাসেও হয়তো বলেছিলাম যে তোমরা সবুজ কালি, তারপরে লাল কালি বা বেগুনি কালি, 3 ধরনের কালি বা 4 ধরনের কালি ব্যবহার করবে, যাতে তোমরা বইয়ের মধ্যে দাগাতে পারো। বইতে দাগিয়ে রাউন্ড দিয়ে সংখ্যাগুলো চিহ্নিত করবে, এগুলোকে করা। একটু কলমের রংগুলোর নাম বলেন তো। আমি বলেছি সবুজ, বেগুনি, লাল, এগুলো সবুজ, বেগুনি, লাল, ঠিক আছে? সাধারণত এইগুলো দিয়ে সবুজ, বেগুনি আর লাল, হ্যাঁ, 3 ধরনের এগুলো দিয়ে, বা আরো যেগুলো ব্রাইট লাগবে তোমার কাছে সেগুলো দিয়ে তুমি যদি দাগাও, হ্যাঁ, এক পৃষ্ঠায় এক রং না, এক পৃষ্ঠায় 3 ধরনের রং ইউজ করলে, প্রথমে যে রংটা ব্যবহার করো তার কাছে আবার আরেকটা রং ব্যবহার করলে, তখন কি হবে, তোমার সংখ্যাগুলো এক রং দিয়ে লিখো, তারপরে নামগুলো এক রং দিয়ে এগুলাকে রাউন্ড করো বা নিচে দাগ দাও, তাহলে তোমার জিনিসটা ভালো মনে থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর যতটুকু পড়ানো হয়েছে সেগুলো ক্লাসে পড়বে, নেক্সট ক্লাস আমি হয়তো সেখান থেকে ধরবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।